Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ELT থেকে একটা গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড নিয়ে। তো আজকের ভিডিওর জন্য যে কোয়েশ্চেনটি আমি সিলেক্ট করেছি তা হচ্ছে হোয়াট ইজ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড অ্যান্ড হোয়াট আর দ্য key/characteristics/principles of this method and what are its drawbacks and usefulness. The grammar translation method is an old method in which to teach L2 অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এই GTM মেথডটা হচ্ছে সবচেয়ে পুরাতন একটা মেথড। এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে প্রত্যেকটা মানুষের জন্য তার মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাই হচ্ছে তার জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। The grammar of L2 is taught first and then emphasis is given on learning the vocabulary of L2. এখানে বলা হচ্ছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রথমে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আগে আমাকে গ্রামারটা শিখতে হবে, দেন হচ্ছে আমার ভোকাবুলারি শেখাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ইন GTM, L2 is taught and learned through translation. L1 is translated into L2 and L2 is translated into L1. অর্থাৎ এখানে যেটা বলেছে যে GTM এর ক্ষেত্রে যেটা হয় যে গ্রামার ট্রান্সলেশন যে মেথড, এই মেথডের ক্ষেত্রে যেভাবে লার্নারদের শেখানো হয় যে ট্রান্সলেশন করে করে শেখানো হয়। অর্থাৎ আমার যেমন আমি একটা ইংরেজি কিছু একটা শিখবো, আমার সেটাকে বাংলাটা দেওয়া আছে, আমি সেটা ইংরেজি করলাম, এই যে বিভিন্ন ট্রান্সফর্ম করছে এই জিনিসটাই মূলত হচ্ছে কি এখানে বলা হয়েছে। অর্থাৎ L1কে একবার L2 করা হয়, আবার L2কে L1 করা হয়। এভাবেই মূলত এই প্রসেসের মাধ্যমেই GTM পদ্ধতিতে শেখানো হয়। In this method, more emphasis is given on reading and writing than listening and speaking. বলেছে এই মেথডের ক্ষেত্রে যেটা হয় যে রিডিং রাইটিংয়ের দিকে বেশি পরিমাণ ফোকাস দেওয়া হয়, যেটা লিসেনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে একটু কম। অর্থাৎ এই পদ্ধতিতে লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের যে ম্যাটারটা সেটা অনেকটাই একদমই ইগনোর করা হয় বা খুব কম ইউজ করা হয়। Since this method was used in learning and dead classical language like Latin language, it is also called ক্লাসিক্যাল মেথড। এখানে বলা হয়েছে যে যে ল্যাটিন ভাষাটা রয়েছে বলছে সেই ডেড ল্যাঙ্গুয়েজ, ওটা যে একটা মৃত যেই ক্লাসিক্যাল ভাষাটা, এই GTM পদ্ধতিটা মূলত ওই ক্লাসিক্যাল ভাষাটা শেখার জন্যই তখন কি করা হতো, ব্যবহার করা হতো। তো আমরা জানি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কেন শিখতো, কারণ তখন যেই ক্লাসিক্যাল বইগুলো বা টেক্সটগুলো ছিল সেগুলো হচ্ছে কি যারা ইংরেজ তারা খুব পছন্দ করতো। তো তার অরিজিনাল টেক্সটটা নিজেরা ইনফরমেশনগুলো ঠিকভাবে পেতে তাদের প্রয়োজন ছিল কি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ শেখা। তো তখন যে পদ্ধতি তারা অ্যাপ্লাই করতো বা ফলো করতো সেটা হচ্ছে GTM। তো এখানে ওটাই বলা হয়েছে, তাই এই GTM পদ্ধতিকে আবার আমরা ক্লাসিক্যাল মেথডও বলতে পারি বা ক্লাসিক্যাল পদ্ধতি নামেও এটা পরিচিত। The classical method dominant for centuries in language teaching history about it did not have any theoretical foundation. In the USA, this method is known as the Prussian method. এখানে যেটা বলছে যে ক্লাসিক্যাল যেই পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিতে ভাষা শিক্ষার যে ইতিহাস সেটা শতাব্দীর পর শতাব্দী ধরে একটা আধিপত্য বিস্তার করে গিয়েছে, কিন্তু এর কোনো ভিত্তি ছিল না, তাত্ত্বিক কোনো ভিত্তি ছিল না। এবং USA বা মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিকে মূলত প্রুশিয়ান পদ্ধতিও বলা হয়। Richard Rogers mentioned the following key characteristics principles of grammar translation method. এখন আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের যে বৈশিষ্ট্যগুলো কিংবা কি ফ্যাক্টরসগুলো সেগুলো আমরা এখন দেখব। GTM mainly aims at enabling the students of the literature of L2. অর্থাৎ GTM যেটা করে যে যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে তাদেরকে কি করে সাহিত্য সম্পর্কে সক্ষম করে তোলে। অর্থাৎ অন্য একটা দেশের ভাষা আমি অন্য একটা দেশের সাহিত্য আমি জানবো, তার আগে যদি আমি GTMটা অ্যাপ্লাই করি, অর্থাৎ এটা পূর্বের কথা বলা হয়েছে যে অনেক বছর আগের কথা বলা হচ্ছে, তখন আমাকে তার জন্য যেটা করতে হতো যে আমাকে GTM পদ্ধতি অনুসরণ করে আমাকে যদি আমি L2 লার্নার হই তাহলে আমি সেই GTM পদ্ধতি অ্যাপ্লাই করে আমি কি করি নিজেকে সক্ষম করে তুলি, কেন আমি যাতে ওই টেক্সটগুলো অন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যে টেক্সটগুলো থাকে সেগুলো আমি পড়তে পারি।
ইন জিটিএম রিডিং অ্যান্ড রাইটিং আর মোর এমফাসাইজড দ্যান লিসেনিং অ্যান্ড স্পিকিং। এখানে বলা হয়েছে আবার যে জিটিএমের ক্ষেত্রে যেটা দেখা যায় রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে লিসেনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে তেমন একটা দেওয়া হয় না। 3 নাম্বার হচ্ছে ইন জিটিএম ভোকাবুলারি ইজ বেসড অন দ্য রিডিং টেক্সট অ্যান্ড টট থ্রু ট্রান্সলেশন। অর্থাৎ জিটিএমে যেই ভোকাবুলারি বা যে শব্দ ভাণ্ডার পাঠের উপরে যে একটা গুরুত্ব দেওয়া হয় বা ভিত্তি করা হয়, সেটা মূলত আবার অনুবাদের মাধ্যমে শেখানো হয়। অর্থাৎ এখানে যেই ভোকাবুলারির কথা বলা হয়েছে সেটা মূলত অনুবাদের মাধ্যমে জিটিএম পদ্ধতি আমাদেরকে কী করে, শিক্ষা দেয়। যেমন আমরা ছোটোবেলা থেকেই আমরা কিন্তু গ্রামার পড়ে আসছি, কিন্তু এখন আমাদের মধ্যে সেরকম বেসিক কিছু তৈরি হয় না, ঠিক আছে? একটা পর্যায়ে গেলে দেখা যায় যে তৈরি হয় না। কেন হয় না? কারণ আমরা সেই পূর্বের জিটিএম পদ্ধতি অ্যাপ্লাই করে যাচ্ছি, যেই পদ্ধতিতে শুধুমাত্র লেখা এবং হচ্ছে কি পড়া, এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। সেখানে লিসেনিং স্পিকিং নেই বলেই মূলত শিক্ষাটা কি হচ্ছে, একদমই ন্যাচারালাইজড যে বা মেমোরাইজড আমরা করতে পারছি না। সেন্টেন্স স্ট্রাকচার ইজ দ্য বেসিস ইউনিট অফ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে যে ব্যাকরণ এবং অনুবাদের যেই যথার্থতা সেটার উপরে এখানে জোর দেওয়া হয়। অর্থাৎ ব্যাকরণটা একদম শিখতেই হবে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি আমি ব্যাকরণটার উপরেই বেশি জোর দিই তাহলে আমার কথা বলার ক্ষেত্রেও অত ফ্লুয়েন্সি আসবে না, লেখার ক্ষেত্রেও আসবে না। এখানে ওটাই বলা হয়েছে অ্যাকিউরেসি অফ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন ইজ এম্পাসাইজড। এখানে বলা হয়েছে যে ভাষার যেই হচ্ছে একটা এখানে যেটা বলা হয়েছে যে গ্রামার এবং ট্রান্সলেশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। 4 নম্বর যেটা বলেছিল যে সেন্টেন্স স্ট্রাকচার ইজ দ্য বেসিস ইউনিট অফ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং ল্যাঙ্গুয়েজ। এখানে বলেছে যেটা যে বাক্য গঠন করা, অর্থাৎ সেন্টেন্সের যে একটা আলাদা একটা স্ট্রাকচার থাকে, আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেই গঠন করা ভাষা শিক্ষা ও অনুশীলনের জন্য একটা কি মৌলিক একক আমরা জানি, এটা আমাদেরকে জানতে হয়। Grammar rules are 6 number. Grammar rules are taught first. Too much emphasis is given on grammatical correctness. বুঝছে যে গ্রামার যে রুলসগুলো থাকে সেই নিয়মগুলি প্রথমে এখানে শেখানো হয়, অর্থাৎ এই জিটিএম পদ্ধতিতে। দেন হচ্ছে ব্যাকরণগত যে আমার একটা শুদ্ধতা বা কারেক্টনেসের প্রয়োজন, সেই ব্যাকরণগত শুদ্ধতার উপরে বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ প্রথমে আমাকে গ্রামারের রুলসগুলো একদম মুখস্থ করানো হয়, দেন হচ্ছে আমাকে যেটার উপর বেশি জোর দেওয়া হয় যে আমি যাতে ব্যাকরণটা ঠিকভাবে পারি। 7 নাম্বার ক্লাসেস আর টেকেন ইন দ্য মাদার টাং উইথ লিটল অ্যাক্টিভ ইউজ অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। L2 ইজ টট কিপিং L1 ইন মাইন্ড। এখানে বলেছে যে ক্লাস আমাদের যে লক্ষ্য যেই ভাষাটা সেটা হচ্ছে যদি L2 ল্যাঙ্গুয়েজটা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় যে সামান্য যে একটু সক্রিয় যে ব্যবহারটা সেইটা সহই মূলত মাতৃভাষার সাথে ক্লাসটা নেওয়া হয়। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে যে আমাকে ইংরেজি শেখাবে, সেক্ষেত্রে যদি শুধুমাত্র ইংলিশটাই অ্যাপ্লাই করা হতো তাহলে কিন্তু আমার শিক্ষা ব্যবস্থা আরও একটু ডেভেলপমেন্ট হতো। বাট এখানে যেটা হয় যে মাতৃভাষা আমরা ইউজ করি, যেমন ক্লাসে যদি আমাদের টিচার্সরা পুরোপুরিভাবে ইংলিশে লেকচার দেয়, ইংলিশ মিডিয়াম ছাড়া, আমরা কিন্তু যারা বাংলা লেভেলে আছি তারা কিন্তু আমরা বুঝবো না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মাতৃভাষার হেল্প নিতে হয় বা টিচার্সদেরকে মাতৃভাষার হেল্প নিতে হয় পড়ানোর জন্য। তো এখানে ওটাই বলেছে যে সেই ক্ষেত্রে যেটা হয় যে L1কে আমার মাথায় রেখেই L2 শেখানো হয়, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে মাথায় রেখেই বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপর বেস করে L2 বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। দেন 8 নম্বর হচ্ছে দ্য টিচার্স প্লে দ্য ট্র্যাডিশনাল রোল অফ নলেজ ট্রান্সমিটার অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যাজ নলেজ রিসিভার। বলেছে এখানে যে শিক্ষকরা ওই ট্র্যাডিশনাল পদ্ধতির রুলটাই বা সেই পূর্ব প্রাচীন রুলটাই ফলো করে, সেটা হচ্ছে তারা শুধুমাত্র জ্ঞান ট্রান্সমিট করে দেয় স্টুডেন্টের মধ্যে, আর স্টুডেন্টরা কী করে সেটা গ্রহণ করে শুধু। এই যে পদ্ধতি চলে আসছে এটাই মূলত জিটিএম পদ্ধতি। এখন আমরা যেটা দেখব যে জিটিএম পদ্ধতির যেই ক্রিটিসিজম বা ড্রব্যাক্স বা যে ল্যাকিংসগুলো রয়েছে, অর্থাৎ যার কারণে জিটিএম পদ্ধতিটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারেনি। There are many drawbacks in GTM. GTM-এর অনেক ত্রুটি রয়েছে। 1 number, no class time is allotted for the students to produce their own sentence. শিক্ষার্থীদের নিজস্ব বাক্য তৈরি করার জন্য কোনো সময় বরাদ্দ করা হয় না। অর্থাৎ এখানে যেমন আমাদের দেশে যেটা দেখা যায়, যদি কোনো আমরা স্কুল লেভেলে দেখি যে গ্রামার শেখানো হলে যেটা হয় বোর্ডের মধ্যে স্যার গ্রামার শেখাবে কিংবা বলবে, স্টুডেন্টরা বসে বসে দেখবে।
কিন্তু তার পরবর্তীতে যে যদি টিচার এরকম কোনো সিস্টেম করা হতো যে টিচার জিজ্ঞাসা করছে আবার কিংবা হচ্ছে তাকে কোনো কিছু মেক করতে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হতো। তো এখানে ওটাই বলেছে যে আমরা মূলত জিটিএম পদ্ধতিটা এখনও পর্যন্ত ফলো করে আসছি, বা এই পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে কোনো সময় নির্ধারণ থাকে না, কিসের জন্য, শুধু প্র্যাকটিস করার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে না। তো এটা একটা ল্যাকিংস বা এটা একটা হচ্ছে ড্রব্যাক্স, যার জন্য জিটিএম পদ্ধতি তেমন একটা ডেভেলপমেন্ট করতে পারেনি। দ্যার ইজ নো স্কোপ ফর ওরাল প্র্যাকটিস, এখানে যে মৌখিক অনুশীলন সেটার কোনো সুযোগ নেই, টিচার আসবে, ক্লাস নিবে, চলে যাবে। 3 নাম্বার, দেয়ার ইজ লিটল প্রোডাক্টিভ ইউজ অফ গ্রামার রুলস, এখানে হচ্ছে ব্যাকরণের নিয়মের যে একটু সামান্য ফলপ্রসূ যে ব্যবহারটা সেটা এখানে আছে, যে আমরা শুধু এখানে ব্যাকরণের যে নিয়মগুলো সেগুলোকে ব্যবহার করি। 4 নাম্বার, দেয়ার ইজ লিটল এক্সপোজার টু এভরিডে লাইফ, এখানে যেই দৈনন্দিন জীবনে যে সামান্য এক্সপোজারগুলো রয়েছে সেগুলোকে এখানে ইউজ করা হয়। 5 নাম্বার, টু মাচ এম্পাসাইজ অন ইরর কারেকশন ডিসকারেজ দ্য স্টুডেন্টস ফ্রম রাইটিং ফ্রিলি, বলা হয়েছে যে এখানে যে কারেক্টনেসের ব্যাপারটা রয়েছে, যে ভুল সংশোধনের উপর যে অত্যাধিক জোর দেওয়া হয় বলেই ছাত্রদের কি যে তারা যে লিখবে, তারা যে ফ্রিলি লিখবে, সেটা তাদের সেই জিনিসটা তাদের মধ্যে আসে না। অর্থাৎ যদি আমি কথা বলতে যাই, এখন যদি এরকম হয় আমার প্র্যাকটিস করানো হবে, তখন আমি কথা বলতে গেলে যদি গ্রামারের উপরেই গুরুত্ব দেওয়া হয় বেশি, অর্থাৎ জিটিএম পদ্ধতিতে এমন যে গ্রামার ভুল করা যাবে না লেখা কিংবা বলার ক্ষেত্রে। তো এটাতে যেটা হয় যে যখন সে বলতে যাবে তখন কিন্তু সে আর বলতে পারবে না ফ্রিকুয়েন্টলি, বা তার আটারেন্সটা ওরকমভাবে সুইফট হবে না। তো এই জিনিসগুলো মূলত জিটিএমের এক একটা ল্যাকিংস বা ড্রব্যাক্স। দেন এখন আমরা জানবো জিটিএম পদ্ধতিতে যে সুবিধাগুলো। GTM is the most used method in the world. GTM হচ্ছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত একটা পদ্ধতি, অর্থাৎ সেই আদিমকাল থেকে এটা চলে আসছে, এখনও পর্যন্ত আমরা কি এটাকে ফলো করি। 2 নাম্বার হচ্ছে ইট রিকোয়ার্স ফিউ স্পেশালাইজড স্কিলস অন দ্য পার্ট অফ দ্য টিচার, এটা হচ্ছে যে এর জন্য হচ্ছে কি শিক্ষকের পক্ষ থেকে কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন। অর্থাৎ এই জিটিএম পদ্ধতিতে যেটা হয় যে এই পদ্ধতিতে শিক্ষকদের যে একটা স্কিল, সে স্কিলের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। 3 নাম্বার হচ্ছে টেস্ট অফ গ্রামার রুলস অ্যান্ড অফ ট্রান্সলেশন আর ইজি টু কন্ডাক্ট, বলেছে যে এই ক্ষেত্রে যেটা হয় ব্যাকরণের নিয়ম এবং যে অনুবাদের যে একটা ব্যাপার থাকে সেটা পরিচালনা করা সহজ হয়। অর্থাৎ শুধুমাত্র এই জিনিসটাই শিক্ষা দেওয়া হয় যেহেতু, তাই ব্যাকরণের নিয়মটা খুব ইজিলি সে জানতে পারে। 4 নাম্বার, দ্য স্টাডি অফ লিটারেচার ডাজ কন্ট্রিবিউট টু ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এখানে বলেছে সাহিত্যের যেই একটা অধ্যয়ন, এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখানে একটা বুদ্ধিবৃত্তির একটা কি করে, একটা বুদ্ধিবৃত্তিক একটা বিকাশের একটা কি অবদান রাখে। অর্থাৎ এই ক্ষেত্রে সে যেহেতু গ্রামার সম্পর্কে জানে, সো অন্য কোনো ভাষার যেই টেক্সট সেটা ইজিলি পড়তে পারে। 5 নাম্বার, দ্য স্টাডি অফ লিটারেচার বর্ডেন্স দ্য স্টুডেন্টস মাইন্ড, এখানে দেখা যায় যে সাহিত্য যে অধ্যয়ন সেটা টিচারদের যেই সাহিত্যের যে অধ্যয়ন সেটা হচ্ছে কি স্টুডেন্টের যে মাইন্ড থাকবে সেই মাইন্ডটাকে আরও কী করতে পারে, আরও প্রশস্ত করতে পারে। অর্থাৎ এখানে যেটা বলেছে যে এই ক্ষেত্রে যদি আমি গ্রামারটা জানি তাহলে আমি যে কোনো টেক্সট আমি পড়তে পারবো ইজিলি। তো এই যে আগ্রহটা আমার তখন আসে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই স্টুডেন্টের মাইন্ড লিটারেচার সম্পর্কে খুব প্রশস্ত হয়ে যায় বা খুব আগ্রহ জন্মায়। তো এগুলো হচ্ছে যে ইউজফুলনেস, অর্থাৎ এই ম্যাটারগুলো অনেকটাই অ্যাকসেপ্ট করার মতো জিটিএমের। আর তার আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি টোটালি অ্যাকসেপ্ট করা যায় না, কিংবা ওগুলোর জন্যই মূলত জিটিএমটা অতটা ডেভেলপ করেনি। If GTM would have less emphasis on correctness and allowed students to express themselves freely, this method would have shown more positive result. বলেছে জিটিএম যদি সঠিকভাবে ঠিক আছে যেই অ্যাপ্লাই করা হতো, অর্থাৎ আমাদের যে কারেক্টনেস, এই কারেক্টনেসের উপর যদি জোর কম দেওয়া হতো, অর্থাৎ সঠিক হতে হবে একটা জিনিস বলা বা লেখার ক্ষেত্রে এটার উপরে কম জোর দিত, তাহলে যেটা হতো যে ছাত্রদের বা শিক্ষার্থীদের যে স্বাধীনভাবে নিজেদের যেই একটা প্রকাশ করা, নিজেদের মতবাদ বা যেটাই হোক প্রকাশ করতে পারতো, তখন তারা কি করতো, খুব বেশি তারা আনইজি ফিল করতো না। এই ক্ষেত্রে তাদেরও কিন্তু অনেকটা ডেভেলপ হতো এবং এই পদ্ধতি কি হতো সেক্ষেত্রে আরও ইতিবাচক সাড়া দিত। অর্থাৎ যদি সঠিকতার উপরে গুরুত্ব না দেওয়া হতো অত বেশি, তাহলে এই পদ্ধতিটা অনেক বেশি ইতিবাচক একটা সাড়া দিত বা ইতিবাচক একটা ফলাফল দেখাতো আমাদেরকে।
তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।